36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়ির চালক 22 মিটার দূরে একটা পথচারীকে দেখে ব্রেক চাপলেন। এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থামলো এবং গাড়িটির ত্বরণ কত ছিল। এখানেও ত্বরণ চাওয়া হয়েছে, কিন্তু আগের প্রশ্ন এবং এই প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন। সেটা হচ্ছে যে এখানে আদি বেগ দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়ি চালক। দেখো এরকম বিষয়টা যে এই যে গাড়ির চালক, একটা গাড়ি যাচ্ছে, এখানে একটা গাড়ি যাচ্ছে, তো এই গাড়িটার বেগ দেওয়া আছে, এই দিকে যাচ্ছে গাড়িটা, তো এইখানে একটা পথচারী আছে, ঠিক আছে, এখানে একটা পথচারী আছে, এইখানে একটা পথচারী আছে। তো এই পথচারীকে দেখে সে ব্রেক চাপলো এবং এই গাড়িটি ঠিক পথচারীর সামনে, এই যে এখানে 2 মিটার, এই 2 মিটার সামনে এসে থেমে গেল, এখানে গাড়িটা থেমে গেছে। তাহলে এবং ব্রেকটা চেপেছিল হচ্ছে 22 মিটার দূর থেকে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে এইখান থেকে এই পুরোটার দূরত্ব হচ্ছে 22 মিটার। তো এই যে 22 মিটার আর এইটুকুন আছে 2 মিটার, তাহলে এই 2 মিটার বাদ দিলে এখানে থাকে হচ্ছে কয় মিটার, এইটুকুন থাকে হচ্ছে এই মাত্র এই 20 মিটার। অর্থাৎ গাড়িটা এই 20 মিটারের মধ্যে এসে থেমে যাবে, 20 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যাবে। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি, যে এখানে 36 কিলোমিটার পার, অর্থাৎ গাড়িটার আদিবেগ দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ড আনতে হবে। তাহলে 36 গুণন 1000, তোমরা জানো 1000 মিটারে 1 কিলোমিটার হয়। আর আওয়ার অর্থাৎ ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে আসি তাহলে ডাইরেক্ট 3600 দিয়ে দিবা, 2 শূন্য আর 36 একে 36, অর্থাৎ এই 10-এর সাথে 1 গুণ করলে 10 ms ইনভার্স 1, অর্থাৎ গাড়িটার আদিবেগ ছিল 10 ms ইনভার্স 1, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে যে সে ব্রেক চাপার 22 মিটার 2 মিটার সামনে এসে থেমে গেল, তার মানে সে 20 মিটার, গাড়িটা 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে s ইকুয়াল টু হচ্ছে 22 মাইনাস 2 ইকুয়াল টু 20 মিটার, তার মানে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করেই থেমে যাবে। আচ্ছা, এখন বলছে গাড়িটার ত্বরণ কত ছিল, গাড়িটার ত্বরণ কত ছিল, আমাদের ত্বরণ বের করতে বলা হয়েছে, অর্থাৎ a ইকুয়াল টু হোয়াট। আচ্ছা তোমরা দেখো তো এখানে যে এই যে প্রশ্নটা বলা হয়েছে, তো এই প্রশ্নের মধ্যে কোনো সময় আছে কিনা, এই প্রশ্নের মধ্যে কিন্তু কোনো সময় নেই, অর্থাৎ আমাদের এই প্রশ্নের মধ্যে কোনো সময় নেই। তাহলে সময় না থাকলে আমরা কিভাবে ত্বরণ বের করতে পারি, তাহলে ত্বরণ a ইকুয়াল টু আমরা জানি v মাইনাস ইউ ডিভাইডেড টি, কিন্তু এখানে তো সময় নেই, তাহলে আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারবো না, এই সূত্র দিয়ে ত্বরণ বের করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, যে s আছে ইউ আছে, এরপরে দেখো এখানে কিন্তু থেমে গেছে, গাড়িটা শেষে এসে কি হয়েছে, থেমে গেছে, 2 মিটার সামনে এসে থেমে গেছে। তাহলে v ইকুয়াল টু 0, তাহলে s আছে a আছে v আছে ইউ আছে, এরকম সূত্র কোথায়, হ্যাঁ এরকম সূত্র হচ্ছে আছে যে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, যে দেখো এখানে যে এটা আছে এটা হবে হচ্ছে মাইনাস, এখানে এটা হবে কি মাইনাস। এর কারণ হলো কি, যে এই যে এখানে এটা আমাকে বের করতে হবে, কারণ এটা মাইনাস আসবে, কারণ এখানে কিন্তু গাড়িটা ব্রেক করে থামানো হয়েছে, অর্থাৎ আস্তে আস্তে গাড়ির বেগ হ্রাস করা হয়েছে, তার মানে এখানে মন্দন ক্রিয়া করছে, আর মন্দনটা বের হয় মাইনাস, এই কারণে আমাদের এখানে অ্যান্সারটা আসবে মাইনাস। দেখি আমরা কি আসে। তো এইটা এর মানটা আমাকে বের করতে, তার আমি বলছি আগে প্রথমে পক্ষ চেঞ্জ করে দিবা, একদম পুরোটা পক্ষ চেঞ্জ করে দিবা, এইটা এই পাশে আর এইটা এই পাশে নিয়ে আসবা, হ্যাঁ। এরপরে এই এর সাথে যা যা আছে একটা একটা করে ওই পাশে পার করে দিবা। দেখো ইউ স্কয়ার প্লাস ছিল, এর সাথে ইউ স্কয়ার প্লাস আকারে আছে, তাহলে 2as এ পাশে রেখে এটা ও পাশে বের করে দিলে এটা মাইনাস হবে, ইউটাতে মাইনাস হবে। এরপরে a ইকুয়াল টু, দেখো s এবং 2 দুইটাই এর সাথে গুণন অবস্থায় আছে, তাহলে দুটাই ও পাশে গেলে ভাগ হবে, তাহলে v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড 2s। এইবার আমরা ভির মান কিন্তু এই যে 0 মাইনাস ইউ এর মান হচ্ছে 10, তার উপরে স্কয়ার ডিভাইডেড এখানে 2 গুণন s হচ্ছে 20 মিটার পথ যাবে, তাহলে 10 এর উপর স্কয়ার করলে হয় 100
আর 20 দুগুণ হয় 40, তাহলে এটা গুণ করলে এটা ধীরে ধীরে কেটে গেলে এটা মাইনাস 2.5, আর এই যে এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস, অর্থাৎ ত্বরণ -2 ms ইনভার্স 2, অর্থাৎ এখানে কিন্তু ত্বরণটা ঋণাত্মক এসেছে, অর্থাৎ গাড়িটার মন্দন ছিল। আমরা যদি মন্দন লিখি তাহলে মন্দন লিখতে হবে মন্দন 2.5 ms ইনভার্স 2, আর যদি ত্বরণ লিখি তাহলে ত্বরণ -2.5 ms ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো একটা উদাহরণ আমরা দেখব, সেটা হলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিভাবে আমরা পড়ন্ত বস্তুর বেগ দেওয়া থাকলে তার দূরত্ব এবং উচ্চতাতে কতটুকু সময় লাগে এগুলো আমরা বের করতে পারি, সেটা একটু দেখবো আমরা। প্রথমে দেখো যে 40 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এই উচ্চতায় উঠতে কত সময় লাগবে, বস্তুটি কতক্ষণ শূন্যে ভেসে থাকবে। তাহলে এখানে শুধুমাত্র একটা বস্তুর বেগ দেওয়া আছে যে 40 ms ইনভার্স 1, অর্থাৎ ইউ সমান সমান হচ্ছে 40 ms ইনভার্স 1, এটা শুধু দেওয়া আছে। তো এখন প্রথম প্রশ্নটা হচ্ছে যে, প্রথম অংশটা বলা হলো যে এই যে একটা বস্তু 40 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে। তুমি মনে রাখবে তোমরা, সর্বোচ্চ উচ্চতা, বস্তুটির সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স নির্ণয়ের সূত্র হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড 2g। এইচ ম্যাক্স অর্থাৎ একটা বস্তু খাড়া উপরের দিকে তুমি নিক্ষেপ করলে সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ ম্যাক্স। তো এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড 2g, অর্থাৎ ইউ হচ্ছে এখানে 40, তার উপরে স্কয়ার ডিভাইডেড 2 গুণন 9.8। তো এটাকে বর্গ করলে 1600 ডিভাইডেড এটা 19.6। তো এটা কত রেজাল্ট আসবে, এটা আসবে হচ্ছে 81.63 মিটার, অর্থাৎ বস্তুটা 81.63 মিটার উপরে উঠবে, তারপর আবার নিচের দিকে নামতে থাকবে। এরপরের যে প্রশ্ন যে অংশটা, দ্বিতীয় অংশে বলা হয়েছে যে এই বস্তুটা এই সর্বোচ্চ উপরে উঠতে কত সময় লাগবে। তাহলে সেই সময় ওঠার, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড জি। তাহলে ইউটা হচ্ছে আমাদের 40 এবং জি হচ্ছে 9.8, এটা ফিক্সড মান। তো এটা যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 4.08 সেকেন্ড, অর্থাৎ বস্তুটা ওই 81.63 মিটার উপরে উঠতে মাত্র 4.08 সেকেন্ড লাগবে। এরপর বলা হলো কতক্ষণ শূন্যে ভেসে থাকবে, অর্থাৎ আমি যখন একটা বস্তু নিক্ষেপ করব, এই যে আমার হাতের থেকে যখন বস্তুটা ছুটবে তখন থেকে শুরু করে সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠে আবার যখন মাটিতে নামবে, ঠিক মাটি স্পর্শ করার মুহূর্ত পর্যন্ত এই যে সময়, হাত থেকে নিক্ষিপ্ত হওয়ার পর এবং মাটি স্পর্শ করার মুহূর্ত, এই যে মধ্যে যে মাঝখানে যে সময়, এই পুরো সময়টাকে বলা হয় শূন্যে ভেসে থাকার সময়। এবং এই সময়টাকে আরো নাম আছে, সেটা হচ্ছে বিচরণকাল অথবা উড্ডয়নকাল, বিচরণকাল অথবা শূন্যে কতক্ষণ ভেসে থাকবে, একই কথা। তো এই পরের অংশটা, তাহলে এটার নাম হচ্ছে আমরা বললাম হচ্ছে বিচরণকাল, এটা হবে বিচরণকাল। তাহলে বিচরণকালকে আমরা বড় হাতে টি দ্বারা প্রকাশ করব। তাহলে বড় হাতে টি ইকুয়াল টু হচ্ছে 2u ডিভাইডেড জি, অর্থাৎ এটার দ্বিগুণ। তাহলে 40 2 গুণন 40 ডিভাইডেড 9.8, এটা ভাগ দিলে হয় 8.16 সেকেন্ড, অর্থাৎ বস্তুটা মাটি একদম যখন নিক্ষিপ্ত হবে তারপর সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠে আবার মাটিতে নামার আগ পর্যন্ত তার এই ভেসে থাকার সময়টা হবে 8.16 সেকেন্ড। তাহলে এই সময়টা মনে রাখবে যে বিচরণকাল বা শূন্যে ভেসে থাকা বা উড্ডয়নকাল, এই সময়টা উঠতে যতটুকু সময় লাগে তার দ্বিগুণ, অর্থাৎ একটা বস্তু উপরে উঠতে যতটুকু সময় লাগবে ঠিক নিচে নামতে একদম মাটি স্পর্শ করতে আবার ঠিক ততটুকু সময় লাগবে, দুইটা সময় সমান হবে, মনে রাখবে। এই দুইটা সময়, এই জন্য এটা হচ্ছে এর দ্বিগুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা।